आज के ऑनलाइन क्लासे আমরা আলোচনা করব এবিটি এর টেস্ট পেপারের এসএকিউর প্রশ্ন উত্তর নিয়ে। আচ্ছা, পৃষ্ঠা নাম্বার কত বললে? 491। স্নেহা তুমিই বলো, তোমাকে দিয়েই শুরু করা হোক। কোশ্চেন বলবে, যদি আগে এই কোশ্চেনগুলো হয়ে গিয়ে থাকে তার উত্তরগুলো আমি আর বলবো না, যেগুলো একেবারে আনকমন সেগুলো আমরা বলবো। বলো ফার্স্ট 491 পৃষ্ঠার প্রথম প্রশ্ন এসএকিউর বলো। মাথার চুল খাড়া হয়ে উঠল, কার কখন এমন হয়েছিল? মাথার চুল খাড়া হয়ে উঠল, কার কখন এমন হয়েছিল বলো। কার? এখানে তপনের কথা বলা হয়েছে। তপনের মাথার চুল খাড়া হয়ে উঠেছিল, আর কখন খাড়া হয়ে উঠেছিল? যখন তপন দুপুরবেলা 3 তলার সিঁড়িতে বসে একাশনে একটি গল্প লিখে ফেলেছিল, তখন তার মাথার চুল খাড়া হয়ে উঠেছিল। না, গল্প লেখার পরে যখন পড়েছিল, গল্প লেখার পরে যখন পড়লো তখন তার মনে হয়েছিল হুবহু গল্পের মতো লাগছে, তখনই মাথার চুল খাড়া হয়ে ওঠা। তার মানে হচ্ছে, এর মানেটা কি? মাথার চুল খাড়া হয়ে ওঠা মানেটা কি? সে চমকে গিয়েছিল যে সে একটি গল্প লিখতে পেরেছে। মাথার চুল খাড়া হয়ে ওঠা মানেটা কি? কে পারবে? মানে কি, মানে অর্থটা কি? আনন্দে আত্মহারা হয়ে অনুভূতি। হঠাৎ আনন্দে আত্মহারা হয়ে যাওয়া, এটা উত্তেজনা কাজ করা। ঠিক আছে, পরের প্রশ্ন বলো। মেশো অবশ্য মৃদু মৃদু হাসেন, বলেন কি বলেন? মেশো অবশ্য মৃদু মৃদু হাসেন, বলেন। অন্য কেউ বলো উত্তর। কি বলেন? মৃদু মৃদু হাসতে হাসতে কি বলেছিলেন? তোমার গল্পটা ভালোই হয়েছে, একটু কারেকশন করে তারপরে দাও তুলে। না, মেশো অবশ্য মৃদু মৃদু হাসেন, তোমার গল্পটা ভালো হয়েছে কারেকশন করে দেওয়া, এই কথাটা বলেনি। এটা আগে ছিল, পরের দিকে বলা হয়েছে। ওই যখন গল্প সন্ধ্যাধারা পত্রিকায় ছাপা হয়ে গিয়েছিল, তারপরে একসঙ্গে সন্ধ্যাধারা নিয়ে মাসি আর মেশো এসেছিল, তখন গোটা বাড়িতে হইচই পড়ে গিয়েছিল। তারপরে ওই যে মেশো মৃদু মৃদু হাসছিলেন, ওখানে হেসে কি বলেছিলেন বলো, কে পারবে? বলেছিলেন যে একটু আধটু কারেকশন করে দিতে হয়েছে অবশ্য। নেহাত কাঁচা তো নেহাত কাঁচা, তাই একটু আধটু কারেকশন করে দিতে হয়েছে, এই কথাটা বলেছিলেন। তারপরের প্রশ্ন বলো। তবে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি কি উপদেশ শুনিয়েছিলেন? এর আগে হয়ে গেছে, যাই হোক, আসছে যখন একবার করে বলে যাও। বিরাগীজি কি উপদেশ শুনিয়ে গিয়েছিলেন বলে যাও, বলো উত্তর। বিরাগীজি কি উপদেশ শুনিয়েছিলেন? তিনি বলেছিলেন যে ধন জন যৌবন এইসব কিছুই নয়, প্রাণ এবং আকাঙ্ক্ষা দিয়ে। কে পারবে পরিষ্কার করে উত্তরটা? ধন জন যৌবন এগুলো কিছুই নয়, আর কি বলেছিলেন? সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা, সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা, মন প্রাণের সব আকাঙ্ক্ষা দিয়ে শুধু সেই একজনের আপন হতে চেষ্টা করতে হবে, যাকে পেলে সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায়। মন প্রাণের সব আকাঙ্ক্ষা দিয়ে একজনের আপন হওয়ার চেষ্টা করতে হবে, তাকে পেলেই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায়। এই কথাগুলো হুবহু মাথায় রাখবে, মুখস্থ রাখবে, মনে রাখবে, লিখতে হবে। এগুলো এখনও পর্যন্ত খাপছাড়া মুখস্থ হয়ে আছে। পরের প্রশ্ন বলো। পরম সুখ কাকে বলে জানেন? বক্তা কি জানিয়েছিলেন? পরম সুখ কাকে বলে জানেন? বক্তা কি জানিয়েছিলেন? পরম সুখ কাকে বলে? এর আগেও হয়ে গেছে, তাও বলে যাও। সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়াই হলো পরম সুখ। তারপর প্রশ্ন। রামদাসের স্ত্রী অপূর্বকে একদিন স্বনির্বন্ধ অনুরোধ করেছিল। রামদাসের স্ত্রী অপূর্বকে স্বনির্বন্ধ অনুরোধ করেছিল একদিন। কি অনুরোধ করেছিল? অন্য কেউ বলো। যত কিংবা বাড়ির আর কোনো আত্মীয় নারী বিশেষে বাসার উপযুক্ত ব্যবস্থা না করেন, ততদিন ওই ছোট বোনের হাতে তৈরি যৎসামান্য মিষ্টান্ন যেন গ্রহণ করে, তাকে গ্রহণ করতে হবে। হ্যাঁ, যতদিন না পর্যন্ত অপূর্বের বাসার, অপূর্বের বাড়ির কেউ, তার মা, তার বাড়ির কেউ এসে যতদিন না পর্যন্ত তার বাসার উপযুক্ত ব্যবস্থা করছে, ততদিন পর্যন্ত
রামদাসের স্ত্রীর হাতের যত সামান্য মিষ্টান্ন তাকে গ্রহণ করতে হবে। তারপরের প্রশ্ন বলো। সব চূর্ণ হয়ে গেল, সব বলতে কি বোঝানো হয়েছে? সব চূর্ণ হয়ে গেল, রাইট। সব বলতে কি বোঝানো হয়েছে? হ্যাঁ, কি কি সব বলতে কি কি ছিল? মিষ্টি বাড়ি, মিষ্টি বালি, বারান্দা, ঝুলন্ত বিছানায় যেখানে তিনি ঘুমিয়েছিলেন, আর যেখানে তিনি ঘুমিয়েছিলেন, হুম। চিমনি, ছড়ানো গাছ, করতলের মতো ছড়ানো গাছ বলে, মার খাবে রে, ছড়ানো গাছ বলে, ছড়ানো করতলের মতো পাতা চিমনি একসঙ্গে, ছড়ানো এই যে করতল, এই যে করতল অনেকবার আলোচনা করা হয়ে গেছে, কর মানে হাত, এইভাবে ছড়ানো রয়েছে, পাতা অবস্থায় রয়েছে, ছড়ানো করতলের মতো পাতা চিমনি। আর কি ছিল? গোলাপি গাছ, গোলাপি গাছ আর প্রাচীন জলতরঙ্গ, এগুলো সব চূর্ণ হয়ে গিয়েছিল। পরের প্রশ্ন বলো। ছড়ানো রয়েছে কাছে দূরে, কি হুম। ছড়ানো কি রয়েছে? ছড়ানো রয়েছে? ছড়ানো রয়েছে কাছে দূরে, কি বলো? শিশুদের সব। শিশুদের সব, মৃতদেহ। সব বানান কি? দন্তে সব না তালবে সব? তালিবর্ষ। তালবে সব। পরের প্রশ্ন বলো। বিদ্রুপ করছিলে ভীষণকে, হুম। কিভাবে বিদ্রুপ করছিল? বিদ্রুপ করছিল ভীষণকে, কিভাবে বিদ্রুপ করছিল বলো? বিরূপের ছদ্মবেশে। বিরূপের ছদ্মবেশে। হ্যাঁ, ঠিক আছে। পরের প্রশ্ন বলো। এ বারতা, এ অদ্ভুত বারতা, কোন বারতাকে অদ্ভুত বলা হয়েছে? এ বারতা, এ অদ্ভুত বারতা, কোন বারতাকে অদ্ভুত বলা হয়েছে? অদ্ভুত বলা হয়েছে, হ্যাঁ বলো, কোন বারতাকে, কোন বার্তা? রামচন্দ্রের হাতে প্রিয় বীরবাহুর মৃত্যুকে অদ্ভুত বার্তা বলা হয়েছে। রামচন্দ্রের হাতে ইন্দ্রজিতের প্রিয় অনুজ বীরবাহুর মৃত্যুর বার্তা, তাই তো? না তার সঙ্গে আর একটা যোগ হবে, যে যাকে রাত্রিকালীন যুদ্ধে হত্যা করেছে সেই পুনরায় বেঁচে উঠেছে, মানে রামচন্দ্র। দুটো যোগ করবে, যে যাকে তিনি নিশারণে বা রাত্রিকালীন যুদ্ধে হত্যা করেছে সেই রামচন্দ্র মারা গিয়েও বেঁচে উঠেছে এবং তার হাতে বীরবাহুর মৃত্যু হয়েছে। এটা অদ্ভুত বার্তা। শুধু বীরবাহুর মৃত্যুটা নয়, রামচন্দ্রের পুনর্জীবন লাভ করে আবার বীরবাহুকে হত্যা করা, এইটা অদ্ভুত করে দেবে। দুটোকে একসঙ্গে যোগ করবে। পরের প্রশ্ন। ওরে ওই স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন? ওরে ওই স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন বলে দাও এক কথায়। অট্টরোলের অট্টরোলে চরাচর স্তব্ধ। হট্টগোলে, কাল ভয়ঙ্করের অট্টরোলে আর হট্টগোলে চারদিক চরাচর স্তব্ধ হয়ে গেছে। পরের প্রশ্ন। তবে তাতে লিখে আমার সুখ নাই, কেন? তাতে লিখে আমার সুখ নেই। আচ্ছা বলো তো, লেখক কিসে লিখে সুখ পাচ্ছেন না? গলা শুকনো ভোতা কলম। গলা শুকনো ভোতামুখ কলম, লেখালেখির অফিসে, তাতে লিখে তার সুখ নেই কেন? স্যার কারণ সেদিন দায় ছাড়াভাবে কাজ সেরে যেত। না, সুখ নেই মানে ওইটাই হবে উত্তর, যে যেহেতু তিনি কলম না নিয়ে যাওয়ার কারণে, যে কলমটা তিনি লেখালেখির অফিস থেকে পেয়েছিলেন, কারোর কাছ থেকে পেতেন, তাতে দেখা যেত কলমটার গলা শুকিয়ে গেছে, মানে কালি প্রায় শুকিয়ে গেছে, নিবখানা ভোতা হয়ে গেছে, ভোতামুখ হয়ে গেছে, ফলে সেই ধরনের কলমে লিখে তিনি অভ্যস্ত ছিলেন না। তার জন্যই ওই কলমে লিখে তিনি আরাম পেতেন না, সুখ পেতেন না। ও দায়সারাভাবে লিখতে হবে তাই লিখতেন, কিন্তু সুখ পেতেন না, গলা শুকনো ভোতামুখো। ওই ধরনের কলমে তিনি তো অভ্যস্ত ছিলেন না, তাই তাকে এরকমভাবে একটা অস্বস্তির ভেতর দিয়ে লিখতে হতো, আরাম পেতেন না, সুখ পেতেন না। পরের প্রশ্ন বলো। লেখক যদি যীশুখ্রিস্টের আগে জন্মাতেন তবে তিনি কি করতেন? যীশুখ্রিস্টের আগে জন্মালে কি করতেন? কি করতেন অন্য কেউ বলো। লেখক যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতেন তাহলে নীল নদীর তীর থেকে একটা নলখাগড়া ভেঙে নিয়ে সেটিকে ভোতা করে তুলি বানাতেন কিংবা সুচালো করে কলম বানাতেন। নীল নদীর তীর থেকে একটা নলখাগড়া ভেঙে নিয়ে কলম বাগান তুলি বানাতেন, নাহলে ভোতা মানে তুলি বানাতেন, নাহলে ওটাকে সুচালো করে কলম বানিয়ে লিখতেন। আচ্ছা, আরও যীশুখ্রিস্টের যে আগে জন্মালে আরও একটা কাজ করতেন। কি করতেন? যীশুখ্রিস্টের আগে জন্মালে ফিনিশীয় বা কী হতেন? স্যার ফিনিশিং হলে বন প্রান্ত থেকে একটি হাড় কুড়িয়ে সেটা দিয়ে কলম বানাতেন। বনপ্রান্ত থেকে হাড় কুড়িয়ে সেটাকে কলম বানিয়ে লিখতেন। ওটাও তো যীশুখ্রিস্টের আগেই ছিল না? তারপরে দুটোই লিখে দেবে। পরের প্রশ্ন বলো।
এক সময় বলা হতো, কি বলা হতো? এক সময় কি বলা হতো? কলমে কায়েস্ত যিনি গোপেতে রাজপুত। কলমে কায়েস্ত যিনি গোপেতে রাজপুত। পরের প্রশ্ন বলো। তাকে আরো দামি, আরো পোক্ত করা হতো কিভাবে? তাকে দামি, ওই কলমকে আরো দামি, আরো পোক্ত করা হতো, পোক্ত আরো মজবুত করা হতো। কিভাবে করা হতো? প্ল্যাটিনাম ও সোনায় মুড়ে। হ্যাঁ, প্ল্যাটিনাম ও সোনায় মুড়ে আরো দামি করা হতো। আর নিবের আঘাতে আবার হিরেও লাগানো হতো, এগুলো হচ্ছে দামি করা হতো। আর পোক্ত করা হতো কিভাবে? পোক্ত গরুর শিং আর কচ্ছপের খোল কেটে গরুর শিং আর কচ্ছপের খোল কেটে নিম বানানো হতো। নিবটা আরও মজবুত, টেকসই হতো। আর পুরো কলমের ফ্রেমটা সোনায় মুড়ে দেওয়া হতো, নাহলে প্ল্যাটিনাম। আর নিবের আঘাতে আবার হিরেও বসিয়ে দেওয়া হতো, পরে আছে যদিও। তো এইভাবে দামি এবং পোক্ত করা হতো। পরের প্রশ্ন বলো। ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি কাকে বলে? ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি, খুব ভালো প্রশ্ন। বলো, উত্তর বলো কেউ। যে বিভক্তি কার সঙ্গে যুক্ত হয়? ধাতুর সঙ্গে। তাহলে ধাতুর সঙ্গে যুক্ত হয় যে বিভক্তি। তাহলে যে বিভক্তি ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ধাতুকে কিসে পরিণত করবে? ক্রিয়াতে পরিণত করবে। না, ক্রিয়াপদে। হ্যাঁ, পদে তো অবশ্যই, যেহেতু ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি, তাহলে ধাতুর সঙ্গে যুক্ত হবে, ধাতুর শেষে বসে ধাতুকে ক্রিয়াপদে পরিণত করে। তো উদাহরণ একটা বলবে, বলো উদাহরণ। সাধু ভাষায় বললে ভালো ব্যাখ্যা করা যায়, ভাঙা যায়। রাম খাইতেছে, করিতেছে, কর্য গীতেছে। এখানে তাহলে ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি কোনটা? ইতেছেটা। করটা ধাতু, ইতেছেটা বিভক্তি, তাই ক্রিয়া বিভক্তি বা ধাতু বিভক্তি হলো ইতেছে। এরকম ভেঙে লিখে ইন্ডিকেট করে দেবে। পরের প্রশ্ন বলো। নির্দেশক উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। নির্দেশক এর আগে হয়েছে অনেকবার। নির্দেশক উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে হবে। নির্দেশকের কাজ কি? বচন নির্দেশ করা। বচন নির্দেশ করা, ব্যক্তি বা বস্তুর সংখ্যা, একবচন বা বহুবচন নির্দেশ করে, টি, টা, খানাখানি, এগুলো ভেঙে দেখিয়ে দিতে হবে বাক্যে প্রয়োগ করে। পরের প্রশ্ন বলো। বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য উল্লেখ। এটা অনেকবার রিপিট হয়েছে, অনেকবার ইম্পর্টেন্ট প্রশ্ন। বিভক্তি আর অনুসর্গের পার্থক্য। বিভক্তির কাজ কি? শব্দকে পদে পরিণত করা। আর অনুসর্গের কাজ কি? বিভক্তির পরিপূরক রূপে কাজ। রাইট, বিভক্তির পরিপূরক হিসেবে, হ্যাঁ, আলাদাভাবে বসে বিভক্তির পরিপূরক হিসেবে কাজ করে। আর বাক্যে ক্রিয়াপদের সঙ্গে কারক সম্পর্ক নির্ণয় করে। পরের প্রশ্ন বলো। অস্ত্র রাখো, নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। এখানে হচ্ছে অস্ত্র। অস্ত্র রাখো, অস্ত্র কারক বিভক্তি। বলো অস্ত্র কি কারক হবে? কর্মকারক। কর্মকারক। অস্ত্রকে রাখো, অস্ত্রকে রাখো, শূন্য বিভক্তি। অস্ত্র কর্মকারকে শূন্য বিভক্তি। পরের প্রশ্ন। অপাদান কারকে অন্ত্যেষ্টিয় বিভক্তির উদাহরণ দাও। অপাদান কারকে অন্ত্যেষ্ঠ বিভক্তির উদাহরণ এর আগেও হয়ে গিয়েছিল, বলে দাও আরেকবার। অন্ত্যেষ্ঠ বিভক্তি থাকবে অপাদান কারকে। শুনতে পেলাম না। টাকা লাভ হয়। টাকায় টাকা লাভ হয়। কথায় কথা বাড়ে। এই যে টাকায় আর কথায়, টাকা থেকে কথা থেকে, অন্তঃস্থ বিভক্তি। এটা মনে রাখবে, ইম্পর্টেন্ট আছে প্রশ্ন। পরের প্রশ্ন বলো। অধিকরণের বিপসা উদাহরণ দিয়ে বোঝাও। অধিকরণ কারকে বিপসা বোঝাবে, মানে অধিকরণ কারকের পদটা দুবার বসবে, পাশাপাশি দুবার তার পুনরাবৃত্তি ঘটবে। অধিকরণে বিপসা। বলো। উদাহরণ বলো, অধিকরণ কারকে বিপসার উদাহরণ। স্যার, ছেলেটি বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছে। বাড়ি বাড়ি, মানে বাড়ি বাড়ি। হ্যাঁ, ছেলেটি বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছে। বাড়ি বাড়ি অধিকরণ কারক, দুবার বসছে, অধিকরণে বিপসা। পরের প্রশ্ন বলো। উপপদ তৎপুরুষ উদাহরণ দিয়ে বোঝাও। উপপদ তৎপুরুষ উদাহরণ দিয়ে বোঝাও। উপপদ তৎপুরুষে একটা উদাহরণ দাও। জয় করেছেন ইন্দ্রজিৎ ইন্দ্রকে জয় করেছেন যে, জয় করেছেন যিনি বা জয় করেছে যে ইন্দ্রজিৎ। তাহলে এটা বোঝাতে বলেছে, এটা যে উপপদ তৎপুরুষ হলো কিভাবে? বলতে হবে যে হ্যাঁ, যিনিটা হচ্ছে পরপদ, পরবর্তী প্রাধান্য পাচ্ছে, কারণ যিনিটাই হচ্ছে ইন্দ্রজিৎ। না 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 না, উপপদ তৎপুরুষ ওইভাবে বোঝালে হবে না তো। উপপদ তৎপুরুষ এভাবে বোঝাতে হবে যে ইন্দ্রজিতের এই যে জিৎ, জিতটা হলো কৃদন্ত পদ,
কারণ জিত এই পদটার মধ্যে কি আছে না জি ধাতু আছে আর কি প্রত্যয় আছে, তাহলে জি যোগ কি হলে জিদ হয়, তাহলে জিতটা হচ্ছে কৃদন্ত পদ, আর কৃদন্ত পদের পূর্বে যে পদ বসে তাকে উপপদ বলে। আর তাহলে ইন্দ্রটা হচ্ছে কৃদন্ত পদ, জিতের পূর্বে বসেছে, তাই ইন্দ্রটা এখানে উপপদ, আর উপপদ আছে এমন তৎপুরুষ সমাজকে উপপদ তৎপুরুষ সমাজ বলা হয়। তাহলে এইভাবে লিখবে যে কৃদন্ত পদের পূর্বে যেহেতু ইন্দ্রটা এখানে উপপদ, তাই উপপদ আছে এমন তৎপুরুষ সমাস, ইন্দ্রজিৎ এখানে এটা উপপদ তৎপুরুষ সমাস। কৃদন্ত পদের পূর্বে যে পদ বসে তাকে উপপদ বলে, আর এখানে ইন্দ্রজিতে ইন্দ্রের পূর্বে জিতের পূর্বে ইন্দ্র বসছে, মানে উপপদ হচ্ছে ইন্দ্র। এভাবে ভেঙে বলতে হবে, লিখতে হবে। বোঝা গেল না? আবার বলবো, ইন্দ্রজিতের জিতটা হলো কৃদন্ত পদ, আর কৃদন্ত পদের পূর্বে কি বসছে না ইন্দ্র, এটা হলো উপপদ। তাহলে কৃদন্ত পদের পূর্বে যে পদ বসে তাকে উপপদ বলা হয়, আর উপপদ আছে এমন তৎপুরুষ সমাজকে উপপদ তৎপুরুষ সমাস বলে। আর এখানে ইন্দ্রজিৎ, তাই উপপদ তৎপুরুষ সমাস হয়েছে। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পরের প্রশ্ন বলো। দ্বিগু সমাস ও সংখ্যাবাচক বহুব্রীহি একটি পার্থক্য দেখাও। অনেকবার এই প্রশ্নটা এসছে, দ্বিগু সমাস আর সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। দ্বিগু সমাসে কি বোঝায়? সমষ্টি। অনেকে সমষ্টিকে বোঝায়, আর সংখ্যাবাচক বহুব্রীহিতে কি বোঝায়? আপাত দৃষ্টিতে সংখ্যা দিয়ে শুরু হলেও কার অর্থ প্রকাশ পায়? অন্য পদের অর্থ, তৃতীয় পদের অর্থে, বাইরের পদের অর্থ প্রকাশ পায়, নির্দিষ্ট করে কোনো সংখ্যাকে প্রকাশ করা হয় না। পরের প্রশ্ন বলো। কোন সমাসের ব্যাস বাক্য করা যায় না? উদাহরণ দাও। কোন সমাসের ব্যাস বাক্য করা যায় না? কোন সমাস? নিত্য সমাস। নিত্য সমাস। একটা উদাহরণ দাও। একটা উদাহরণ দাও। দাঁড়কাক দাঁড়কাক। দাঁড়কাক দাঁড়কাক, কৃষ্ণ সর্প কৃষ্ণ সর্প, কাঁচা কলা কাঁচা কলা। পরের প্রশ্ন বলো। গায়ে হলুদ বিয়ের একটি বিশেষ অঙ্গ, নিম্নরেখ পদটির ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। গায়ে হলুদ। নিম্নরেখ পদ হচ্ছে গায়ে হলুদ। গায়ে হলুদের ব্যাস বাক্য এর আগেও হয়ে গেছিল, বলো গায়ে হলুদ কি হবে ব্যাস বাক্য? গায়ে হলুদ দেওয়ার গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠান, হ্যাঁ, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। আগে এটা অনুষ্ঠানবাচক বহুব্রীহি ছিল, এখন এটা কিসের মধ্যে পড়বে? অলপ বহুব্রীহির মধ্যে পড়বে। গায়ে গা যোগে এ বিভক্তি থেকে গেছে, তার মানে এটা অলপ লোপ পায়নি বিভক্তি, এটা অলপ বহুব্রীহি সমাস। গায়ে হলুদ, হাতে খড়ি, মুখে ভাত, এগুলো সব অলপ বহুব্রীহি সমাসের মধ্যে পড়বে। পরের প্রশ্ন বলো। স্যার এখানেই শেষ, এই পেজে আর নেই কোশ্চেন। ওকে, এরপরের পেজ বলো, অনিন্দ বলো। এরপরের পেজ কত নম্বর পৃষ্ঠা? 533। 533। হ্যাঁ, 533 নম্বর পৃষ্ঠার এসে গিয়ে প্রশ্ন না, বলো। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, অলৌকিক ঘটনাটি কি? এর আগে হয়ে গেছে। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, অলৌকিক ঘটনা কি? কি ঘটনা? অলৌকিক ঘটনাটা কি? তপনের লেখা গল্প হাজার হাজার তপনের লেখা গল্প হাজার হাজার পাঠকের হাতে, ছেলেদের হাতে ঘুরবে, প্রকাশিত হবে, হাজার হাজার পাঠক পড়বে। তারপরের প্রশ্ন। এটা কি কাণ্ড করলেন হরিদা? হরিদা কি কাণ্ড? এটা কি কাণ্ড করলেন হরিদা? হরিদা কি কাণ্ড করেছিলেন? কি কাণ্ড করেছিলেন? হরিদা জগদীশবাবুর দেওয়া 101 টাকা থলিটা না নিয়ে চলে এসেছিলেন। 101 টাকার না নিয়ে সিঁড়ির উপরে রেখে দিয়ে চলে এসেছিলেন। পরের প্রশ্ন বলো। এটা আমার প্রাণের অনুরোধ। এটা আমার প্রাণের অনুরোধ। প্রাণের অনুরোধ কি? কে কার কাছে অনুরোধ করেছিল? জগদীশবাবু হরিদার, মানে বহু বিরাগী সন্ন্যাসীর কাছে। হরিদা বিরাগী সন্ন্যাসী রূপী হরিদার কাছে প্রাণের অনুরোধ কি করেছিল? কি অনুরোধ করেছিল? কি অনুরোধ করেছিল? জগদীশবাবুর বাড়িতে একটা দিন থাকতে। জগদীশবাবুর বাড়িতে কয়েকটা দিন আশ্রয় নিতে থাকতে বলেছিল, তাই তো? ঠিক আছে। হ্যাঁ। তারপরে এইটা কিন্তু কনফিউশন থাকে, এটা কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে। প্রাণের অনুরোধ করেছিল, আমার বাড়িতে কয়েকটা দিন আশ্রয় নিন বিরাগীজি। পরের প্রশ্ন। এই জানোয়ারটাকে ওয়াচ করার দরকার নেই বড়বাবু, এমন উক্তির কারণ কি?
এই কথাটা কে বলেছিল? এই জানোয়ারটাকে ওয়াচ করার দরকার নেই বড়বাবু, কে বলেছিল? বক্তাকে? জগদীশ বাবু। জগদীশ বাবু। এই জানোয়ার বলতে কাকে বোঝানো হয়েছে? গিরিশ মহাপাত্র। গিরিশ মহাপাত্র। আর বড়বাবু বলতে কাকে বলা হয়েছে? নিমাই বাবু। তাহলে জগদীশ বাবু কেন বলেছে গিরিশ মহাপাত্র সম্পর্কে এমন কথাই, জানোয়ারটাকে ওয়াচ করার দরকার নেই? কেন জানোয়ার বলে সম্বোধন করেছে? কি করেছিল? পোশাক আশাকের উপর ভিত্তি করে। না না, শুধু পোশাক আশাকের ব্যাপারটা নয়। লেবু তেলের গন্ধ। হ্যাঁ, তাকে বিরক্ত করছিল বিচ্ছিরি গন্ধ, লেবুর তেলের গন্ধ থানা সদ্য সবার মাথা ধরিয়ে দিচ্ছিল। বিশেষ করে এই লেবুর তেলের গন্ধতে মাথা ধরে যাওয়ার জোগাড়, তাতে বিরক্ত হয়ে বলেছিল। এমনিতেই বেশভূষা যা দেখতে, তার উপরে অতিরিক্ত বিরক্তির কারণ হচ্ছে তার লেবুর তেলের গন্ধবিলাস। তীব্র ঝাঁঝালো লেবুর তেল মাথা ধরিয়ে দিচ্ছে। জগদীশবাবু বিরক্ত হয়ে বলেছিল এই জানোয়ারটাকে ওয়াচ করার দরকার নেই, এই জানোয়ারটা কখনো সব্যসাচী মল্লিক তো হতে পারে না। পরের প্রশ্ন বলো। তাছাড়া এত বড় বন্ধু, কাকে বন্ধু বলা হয়েছে? তাছাড়া এত বড় বন্ধু, হ্যাঁ, কাকে বন্ধু বলা হয়েছে? কে কাকে বন্ধু মনে করেছিল? অপূর্ব অপূর্ব খ্রিস্টান মেয়েটিকে, অপূর্ব খ্রিস্টান মেয়েটিকে বন্ধু বলেছিল। খ্রিস্টান মেয়েটার নাম কি? ভারতী জোসেফ। কি করেছিল তাই তাকে বন্ধু বলেছে? কি করেছিল ভারতী জোসেফ? অপূর্বের কি সাহায্য করেছিল? খ্রিস্টান মেয়েটি হচ্ছে অপূর্বর বাড়িতে যখন চুরি হয়েছিল তখন সেই চোর তাড়িয়েছিল অপূর্বের বাড়িতে। আর তালা দিয়েছিল। হ্যাঁ, নিজের ঘর থেকে তালা নিয়ে এসে তালা দিয়ে রেখেছিল। তারপরে অপূর্ব ফিরলে কি করেছিল? হ্যাঁ, অপূর্ব ফিরলে নিজেই ঘরে ঢুকে তার কি চুরি গেছে আর কি আছে সেগুলোর একটা তালিকা তৈরি করে দিয়েছিল। এরকম বন্ধুর মতো পাশে থেকে সাহায্য করেছিল, তাই তাকে এত বড় বন্ধু বলেছে অপূর্ব। পরের প্রশ্ন বলো। উল্টে পড়লো মন্দির থেকে, উত্তরীতে কবি কি ইঙ্গিত করেছেন? উল্টে পড়লো মন্দির থেকে, হ্যাঁ, কি ইঙ্গিত করেছেন বলো। শান্ত হলুদ দেবদাদের টুকরো। শান্ত হলুদ দেবদাদের পাথরের টুকরো। হাজার বছর ধরে যারা ধ্যানে ডুবেছিল সেই সমস্ত শান্ত হলুদ দেবতারা যারা যুদ্ধের কারণে মন্দির থেকে টুকরো টুকরো হয়ে উল্টে পড়েছিল। পরের প্রশ্ন। আমাদের ইতিহাস নেই, এ কথা বলা হয়েছে কেন? আমাদের ইতিহাস নেই, এর আগে অনেকবার হয়ে গেছে। ইতিহাস নেই কেন বলা হয়েছে? সাধারণ মানুষের ইতিহাসকে বিকৃত করেছে, নিজেদের ইতিহাস বলে চালিয়ে নিয়েছে, নিজেদের ইতিহাস বলে চালিয়ে দিয়েছে। সাধারণ মানুষের গৌরবময় ইতিহাসকে বিকৃত করেছে সাম্রাজ্যবাদী শক্তি, ক্ষমতালোভী, স্বার্থান্বেষী, সুযোগ সন্ধানী সেই সমস্ত মানুষগুলো। তারপরে প্রশ্ন। হ্যাঁ, বলছে এখানে ছিল উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, কি ইঙ্গিত করেছেন এখানে যুদ্ধ হবে? ও আচ্ছা, কি ইঙ্গিত করেছেন? উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে ইঙ্গিত করেছেন যুদ্ধের ভয়াবহতা, বিভৎসতা, প্রচণ্ডতা। আমি কোশ্চেনটা খেয়াল করিনি। যুদ্ধের বিভৎসতা, প্রচণ্ডতা, ভয়াবহতা, যুদ্ধ যে কাউকে রেহাই দেয় না তার ইঙ্গিত। মূর্তিগুলো যারা হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল, যারা স্বপ্ন দেখতো তারাই স্বপ্ন দেখতে পারছে না, তার মানে তাদের অসহায়তাকে প্রকাশ করা হয়েছে। মন্দিরে সেই সমস্ত মূর্তিগুলো তারা নিজেরাই অসহায়, নিজেদেরকে রক্ষা করতে পারছে না। এই সমস্ত ইঙ্গিতগুলোই লিখতে হবে। ইঙ্গিতটা এইটা। পরের প্রশ্ন। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু। দৃষ্টি অতীত জাদু কি? প্রকৃতির দৃষ্টি অতীত জাদু। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু কি? কি স্যার, অচেনা প্রকৃতির বিভিন্ন দিক। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু, রহস্যময়তা। প্রকৃতির দৃষ্টি যদি সরে যায়, তাহলে প্রকৃতির দৃষ্টি যদি অতিক্রান্ত হয়ে যায়, সরে যায়, তাহলে কীরকম পরিবেশ তৈরি হয়? কেমন যেন একটা রহস্যময়তা, গা ছমছম করা, রহস্য রোমাঞ্চময় সেই অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মধ্যে, মানে আফ্রিকার অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মধ্যে দেখা যাচ্ছে। তাহলে প্রকৃতির দৃষ্টি অতীত জাদু হচ্ছে রহস্যময়তা, অজানা সব আশঙ্কা, যা আফ্রিকার গহন অরণ্যের মধ্যে লুকিয়েছিল। প্রকৃতির দৃষ্টি যখন সরে গিয়েছিল, মানে সূর্যের আলো যখন সরে গেছে, তার মধ্যে তখন সেই গা ছমছম করা, বিভৎস, রহস্য রোমাঞ্চময় একটা পরিবেশ তৈরি হয়েছিল। পরের প্রশ্ন। এ কলঙ্কিত ঘুষিবে জগতে।
কোন কলঙ্ক জগতে ছড়াবে? এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে। কোন কলঙ্ক জগতে ছড়াবে? কোন কলঙ্ক? ইন্দ্রজিৎ থাকা সত্ত্বেও ইন্দ্রজিৎ থাকা সত্ত্বেও তার রাবণ যুদ্ধে গিয়েছিলেন। রাইট। ইন্দ্রজিৎ থাকা সত্ত্বেও মানে পুত্র বেঁচে থাকা সত্ত্বেও, পুত্র থাকা সত্ত্বেও পিতা রাবণ যুদ্ধে যাচ্ছে, এটা একজন পুত্রের কাছে রীতিমতো কলঙ্কের, লজ্জার। এই কলঙ্ক ঘুষিবে, ছড়িয়ে পড়বে, রটবে জগতে। পরের প্রশ্ন। মৃত্যু গহন অন্ধকূপে কথাটির অর্থ কি? মৃত্যু গহন অন্ধকূপে কথাটির অর্থ কি? অন্ধকূপ মানে অন্ধকারাচ্ছন্ন কুয়ো। কুয়োর অভ্যন্তরে যেমন বিপদ লুকিয়ে থাকে, মৃত্যুর ফাঁদ পাতা থাকে, তেমনি সারা ভারতবর্ষটাকে তৎকালীন শাসক শ্রেণী ইংরেজরা কী করেছে না মৃত্যু গহন অন্ধকূপে পরিণত করেছে। তার মানে গোটা ভারতবর্ষটাকে তারা পরাধীন করে মৃত্যুর ফাঁদ পেতে রেখেছে, পদে পদে মৃত্যুর ফাঁদ, মৃত্যু গহন অন্ধকূপ তৈরি হয়ে রয়েছে ভারতবর্ষ। পরাধীন ভারতবর্ষকে বোঝানো হয়েছে, পদে পদে বিপদ। পরের প্রশ্ন। বাংলায় একটা কথা চালু ছিল, কি কথা চালু ছিল? বাংলায় একটা কথা চালু ছিল, কি কথা চালু ছিল? কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। পরের প্রশ্ন। প্রাচীনেরা বলতেন কি বলতেন? প্রাচীনেরা কি বলতেন? ছড়াটা এর আগে হয়ে গেছে। তিল ত্রিফলা শিমুল ছালা, ছাক দুগ্ধে করি মেলা, লৌহ পাত্রে লোহায় ঘষি, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। মসি মানে কি? কালি। মসি মানে কালি। পরের প্রশ্ন। বড়রা শিখিয়ে দিয়েছিলেন, কি শিখিয়ে দিয়েছিলেন? বড়রা শিখিয়ে দিয়েছিলেন। বড়রা কি শিখিয়ে দিয়েছিলেন? হ্যাঁ বলো, বড়রা কি শিখিয়ে দিয়েছিলেন? এর আগে হয়েছে। কলম শুধু ছোটালো হলেই হবে, কলম শুধু সোচালো হলে চলবে না, কালি যাতে একসঙ্গে না পড়ে ধীরে ধীরে তারপরও মুখটা ছিঁড়ে নেবে। কালি যাতে একসাথে না পড়ে ধীরে ধীরে চুইয়ে পড়ে, তার জন্য কলমের মুখটাকে চিরে দিতে হবে। ঠিক আছে, পরের প্রশ্ন। মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান, কাদের কথা বলছি? মোগল দরবারে একদিন কত না খাতির, কত না সম্মান। কাদের সম্মান, কাদের খাতিরের কথা বলা হয়েছে? ক্যালিগ্রাফিস্ট বা লিপিকুশলী। কারণ এত সুন্দর হস্তাক্ষর তাদের, দক্ষতার সঙ্গে লিখতেন, তাদের লেখার প্রতি এতটা আগ্রহ ছিল, লেখার প্রতি ভালোবাসা ছিল, মুক্তোর মতো হরফ কি সুন্দরভাবে ফুটিয়ে তুলতেন। তার জন্যই লিপিকুশলী বা ক্যালিগ্রাফিস্টদের কদর ছিল মোগল দরবারে। পরের প্রশ্ন। নিত্য সমাস বলতে কি বোঝো? নিত্য সমাস বলতে কি বোঝো? নিত্য সমাসের দুটো বৈশিষ্ট্য বললেই হয়ে যাবে। কি কি? স্যার যে সমাসের কোনো ব্যাস বাক্য গঠিত হয় না। হ্যাঁ, ব্যাস বাক্য করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়। ব্যাস বাক্য গঠন করতে গেলে ওই ধরনের আরেকটি পদের সাহায্য নিতে হয়। পরের প্রশ্ন বলো। অ্যাক্সেস দ্বন্দ্ব বাক্য বলা হয়। অ্যাক্সেস দ্বন্দ্ব? হ্যাঁ স্যার। বলো, এর আগে হয়ে গেছে অ্যাক্সেস দ্বন্দ্ব। যে দ্বন্দ্ব সমাসে সমাসবদ্ধ পদ বহুবচনের সর্বনাম পদ হয়, তাই তো? বহুবচনের সর্বনাম পদ হবে যেটা বহুবচনের, আর ওই সমাসবদ্ধ পদের আপাত দৃষ্টিতে একটি পদই শেষ কথা। এক শেষ দ্বন্দ্ব, একটা পদই শেষ কথা। আপাত দৃষ্টিতে মনে হবে ওর মধ্যে একটাই পদ আছে। উদাহরণ, আমরা, তুমি ও সে। আমরা, আমি তুমি ও সে। এই আমরার মধ্যে মনে হচ্ছে যেন একটাই পদ আছে, কিন্তু তারপরে ভাঙলে আলাদা আলাদা করে তিনটে পদ আসছে। পরের প্রশ্ন। বিভক্তি ও নির্দেশকের একটি পার্থক্য লেখো। বিভক্তি আর নির্দেশকের পার্থক্য। বিভক্তির কাজ কি, নির্দেশকের কাজ কি বলে দিলেই পার্থক্য হয়ে যাবে। বিভক্তির কাজ কি? শব্দকে পদে পরিণত করা। নির্দেশকের কাজ ব্যক্তি বস্তুর বচন বা সংখ্যা নির্দেশ করা। পরের প্রশ্ন বলো। ব্যতিহার কর্তা কাকে বলা হয়? ব্যতিহার কর্তা কাকে বলা হয়? কাকে বলে ব্যতিহার কর্তা? একাধিক
শুনতে পেলাম না, আর একবার। পরস্পরের কাজের বিনিময় বোঝালে তাকে ব্যাচেলর কর্তা বলে। যে দুটি কর্তা পরস্পর বিরোধী কাজ করে এবং দুটি কর্তা পাশাপাশি বসবে, দুটি কর্তা তার স্বরূপ একই হবে কিন্তু আসলে তারা বিরুদ্ধ, কাজটা করবে বিরুদ্ধ। উদাহরণ বলো। রাজায় রাজায় যুদ্ধ হয়, তাহলে যুদ্ধের কাজটা হচ্ছে মায়ে ঝিয়ে যুদ্ধ করে। মায়ে ঝিয়ে যুদ্ধ করে? মায়ে ঝিয়ে তুমি যুদ্ধ করো নাকি? মায়ে ঝিয়ে নাকি যুদ্ধ করে? কি অবস্থা! যুদ্ধ করবে কেন? ঝগড়া টগড়া করতে পারে। মায়ে ঝিয়ে যুদ্ধ করে, এটা হবে না তো মনে হয়? হবে? মায়ে ঝিয়ে ঝগড়া করে। ও আচ্ছা, আমি যুদ্ধ শুনলাম। মায়ে ঝিয়ে ঝগড়া করে, হ্যাঁ। তবে একই কর্তা মানে একই উচ্চারণে দুটো কর্তাকে রাখবে। এই যে রাজায় রাজায় যুদ্ধ হয়, রাজা রাজা একই কিন্তু কাজ করছে তারা বিরুদ্ধ। এই রাজায় রাজায় যুদ্ধ হয়, রাজায় রাজায়, এই দুটোই লিখবে। পরের প্রশ্ন। তো পরে বলতো যে বাক্যাংশ কর্ম বলতে কি বোঝো? বাক্যাংশ কর্ম, হয়ে গেছে, এর আগে যাই দিও। বাক্যাংশ কর্ম বলতে কি বোঝো? কি বোঝো বাক্যাংশ কর্ম কাকে বলে? স্যার বাক্যের অন্তর্গত যে বাক্যাংশ কর্মরূপে কাজ করে তাকে বাক্যের অন্তর্গত একটা অংশ যেটি পুরোটাই একটা কর্ম হিসেবে প্রকাশ পাবে। উদাহরণ বলো। উদাহরণ। একের পর এক হেরে যাওয়া আমি আর মেনে নেব না। কি মেনে নেব না? কি দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে কতটা অংশ হচ্ছে? একের পর এক হেরে যাওয়া। একের পর হেরে যাওয়া। একের পর এক হেরে যাওয়া, এইটা হচ্ছে বাক্যাংশ কর্তা। একের পর এক হেরে যাওয়া আমি মেনে নেব না, তো একের পর এক হেরে যাওয়া এতটাই একটা বাক্যাংশ, এটাই এখানে মেনে নেওয়াটা। ও কর্ম না কর্তা বললে? কর্ম স্যার, কর্ম। ও কর্ম, হ্যাঁ কর্ম হলে ঠিক আছে। কী দিয়ে প্রশ্ন করলে উত্তর আসবে একের পর এক হেরে যাওয়া। এই পর্যন্তই হচ্ছে একটা বাক্যের অংশ, এইটাই একটা পুরোটা কর্ম হিসেবে এখানে প্রকাশ পাচ্ছে, তাই বাক্যাংশ কর্ম। পরের প্রশ্ন বলো। সমধাতুজ করণ বলতে কি বোঝো? সমধাতুজ করণ, এর আগে হয়ে গেছে। সমধাতুজ করণ, যে করণ ক্রিয়াপদ যে ধাতু থেকে তৈরি হচ্ছে, উৎপন্ন হচ্ছে, ওই একই ধাতু থেকে তৈরি হচ্ছে। উদাহরণ বলো। ঝাড়ন দিয়ে ঘর ঝাড়ে। ঝাড়ন দিয়ে ঘর ঝাড়ে, ঝাড়ন দিয়ে, তাহলে ঘর ঝাড়ে, ঝাড়েটা যে ধাতু থেকে, ঝাড়নটাও সেই ধাতু থেকে, তাহলে সমধাতুজ করণ হলো ঝাড়ন দিয়ে। ঝাড়ন দিয়েতে আন্ডারলাইন করতে হবে, এটা সমধাতুজ করণ। ঠিক আছে, ইম্পর্টেন্ট আছে। পরের প্রশ্ন। বাংলার তাঁতের শাড়ি খুব বিখ্যাত, তাঁতের কথাটা কারক বিভক্তি নির্ণয় করো। বাংলায় তাঁতের শাড়ি খুব বিখ্যাত, তাঁতের, তাঁতেরটা করতে হবে তো কারক বিভক্তি। বলো তাঁতের কি হবে? স্যার করণ করো। না না, তাঁতের শাড়ি, শাড়ির সঙ্গেই তো যোগ আছে। তাঁতের, তাঁত যোগের, এটা তো সম্বন্ধপদ হয়ে গেছে। তাঁত যোগের সম্বন্ধপদ, এটা উপাদানবাচক সম্বন্ধ। যাই হোক, সম্বন্ধপদ, এর বিভক্তি তাঁতের, এর। পরের প্রশ্ন। রূপক কর্মধারা সমাসের উদাহরণ দাও। রূপক কর্মধারা সমাসের উদাহরণ দাও, বলো। মনরূপ মাঝি, মন মাঝি। দিল দাঁড়িয়া, দিল রূপ দাঁড়িয়া। হ্যাঁ, দিল দরিয়া, দিলরূপ দরিয়া, মন মাঝি, মনরূপ মাঝি, প্রাণ পাখি, প্রাণরূপ পাখি। তারপরে প্রশ্ন। তারপরে প্রশ্ন হচ্ছে কুটির শিল্প পদটির ব্যাস বাক্য সহ সমাস লেখো। কুটির শিল্প ব্যাস বাক্য সহ সমাস। কুটির শিল্প বলো, ব্যাস বাক্য কী হবে? কুটিরজাত শিল্প, মধ্যপদলোপী কর্মধারায় সমাস। কুটির শিল্প, কুটির জাত শিল্প, হ্যাঁ মাঝখানে জাতটা লোপ পাচ্ছে মধ্যপদলোপী কর্মধারায়। তারপরে প্রশ্ন। দ্বন্দ্ব ও বহুব্রীহি শব্দ দুটির সাধারণ অর্থ কি? দ্বন্দ্ব ও বহুব্রীহি, দ্বন্দ্ব আর বহুব্রীহির সাধারণ অর্থ। দ্বন্দ্বের অর্থ কি? সাধারণ অর্থ কি? দ্বন্দ্ব মানে বিবাদ বা কলহ। বিবাদ কলহ। বিবাদ বা কলহ, সাধারণ অর্থ। আর বহুব্রীহি ওই যে বহু ধান আছে এমন ব্যক্তি, ধান্য সম্পন্ন ব্যক্তি।
বহু ধান্য সম্পন্ন ব্যক্তি, ধান আছে এমন ব্যক্তি, যে ব্যক্তির অনেক ধান আছে, অনেক ধানের মালিক। পরের প্রশ্ন। স্যার শেষ হয়ে গেছে। এরপরে কে বলবে আর একটা পেজ? ও রনিত, রনিত বল পেজ নাম্বার কত? এরপরে পেজ নাম্বার কত? 555 বের করো সবাই। এসে কি প্রশ্নের উত্তর 555, 555। বলো প্রথম প্রশ্ন কি আছে? শুধু এইটাই জানা ছিল না, কোনটা জানা ছিল না? শুধু এইটাই জানা ছিল না তপনের, বলো কি জানা ছিল না? গল্প সাধারণ মানুষেরাও লিখতে পারে। গল্প এমন সহজ মানুষই লিখতে পারে, সহজ মানুষ অর্থে সাধারণ মানুষই লিখতে পারে, এটাই জানা ছিল না। তারপরে প্রশ্ন। সূচিপত্রের নাম রয়েছে, কি নাম রয়েছে? সূচিপত্রে নাম রয়েছে, কি নাম রয়েছে? হ্যাঁ বলো কি নাম রয়েছে? শ্রী তপন কুমার রায়, প্রথম দিন। প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায়। দুটো রয়েছে, গল্পের নাম প্রথম দিন আর লেখকের নাম শ্রী তপন কুমার রায়। পরের প্রশ্ন। পরম সুখ কাকে বলে জানেন? পরম সুখ বলতে বক্তা কি বুঝিয়েছেন? পরম সুখ কাকে বলে জানেন? পরম সুখ বলতে বক্তা কি বুঝিয়েছেন? হ্যাঁ, পরম সুখ বলতে কি বুঝিয়েছেন? সমস্ত সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া, সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া, একটু আগে হয়েছিল। পরের প্রশ্ন। আমারও তাই বিশ্বাস, কোন বিষয়ে? আমারও তাই বিশ্বাস, কি বিশ্বাস? কি বিশ্বাস? চুরি না করুক, তেওয়ারি নিজে চুরি না করুক কিন্তু চুরি করতে সাহায্য করেছে। তেওয়ারি চুরি না করুক, চুরি করতে সাহায্য করেছে। পরের প্রশ্ন। আজ বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন নাকি? কেন এই প্রশ্ন? আজ বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন নাকি? কেন এই প্রশ্ন? কে প্রশ্ন করেছিল কাকে? রামদাস তলোয়ারকর অপূর্বকে প্রশ্ন করেছিল। কেন প্রশ্ন করেছিল? তাহলে অপূর্বের কি অবস্থা দেখে প্রশ্ন করেছিল? অপূর্বকে খুব চিন্তিত মনে হচ্ছিল, অন্যমনস্ক মনে হচ্ছিল। অফিসে গিয়ে অপূর্ব কেমন যেন উদাসীন, অন্যমনস্ক, চিন্তিত। তাকে এই অবস্থায় দেখে রামদাস তলোয়ারকের মনে হয়েছিল হয়তোবা বাড়ি থেকে কোনো চিঠি টিঠি পেয়েছে, তার জন্যই বাড়ির কথা মনে করে মন খারাপ, এই কারণে জিজ্ঞেস করেছিল। পরের প্রশ্ন বলো। ঘুচাবো এই অপবাদ, কোন অপবাদ? ঘুচাবো এই অপবাদ, কোন অপবাদ? একটু আগেই হলো না, ওটা আলাদা প্রশ্নের উত্তর হলো। ঘুচাবো এই অপবাদ, বক্তা কে? ইন্দ্রজিৎ। কোন কোন অপবাদ ঘুচাতে চেয়েছে? কোন অপবাদ? লঙ্কাপুরীর ঘোর ও ঘোর সংকটের সময়, বিপদের সময় ইন্দ্রজিৎ কোথায়? ইন্দ্রজিৎ হচ্ছে বামা দলের মাঝে প্রমোদ বিহারে রত ছিলেন। বামা দলের মাঝে প্রমোদ বিহারে রত, এই অপবাদ তিনি ঘোচাতে চান। পরের প্রশ্ন বলো। আফ্রিকা কবিতায় কোন সময়কে উদ্ভ্রান্ত সেই আদিম যুগ বলা হয়েছে? আফ্রিকা কবিতায় কোন সময়কে উদ্ভ্রান্ত সেই আদিম যুগ বলা হয়েছে? কোন সময়কে? সৃষ্টির, হ্যাঁ, পৃথিবীর সৃষ্টির সেই আদিম লগ্নে, পৃথিবীর সৃষ্টির বা সৃষ্টির সেই আদিম লগ্নে, যখন যখন নতুন করে ভাঙা গড়ার খেলা চলছে সৃষ্টির, এই পৃথিবীর সৃষ্টির সময়কালে, পৃথিবীর সৃষ্টির আদিম লগ্নে যখন সৃষ্টির ভাঙা গড়া খেলা চলছে, ভাঙছে আবার নতুন করে সৃষ্টিকর্তা করছে, সেই সময়ের কথা বলা হয়েছে। উদ্ভ্রান্ত সেই আদিম যুগ, সেই আদিম যুগ যখন সৃষ্টির প্রথমের কথা বলা হয়েছে, নতুন করে ভাঙা গড়া চলছে। পরের প্রশ্ন। আমাদের ইতিহাস নেই, আমাদের বলতে কাদের বোঝানো হয়েছে? আমাদের ইতিহাস নেই, হ্যাঁ, আমাদের বলতে কাদের বোঝানো হয়েছে? কারা আমরা? কারা? সাধারণ মানুষ, পৃথিবীর সমাজের নিপীড়িত অসহায় সাধারণ মানুষ, অবহেলিত শোষিত অসহায় সাধারণ মানুষের কথা বলা হয়েছে, তাদের কোনো ইতিহাস নেই। পরের প্রশ্ন। উড়িলা মৈনাক শৈল অম্বর উজুলি, মৈনাক শৈলের পরিচয় দাও।
উড়িলা মৈনাক শৈল অম্বর উজ্জ্বলী, আকাশ উজ্জ্বল করে মৈনাক শৈল উড়ে যাচ্ছে। মৈনাক শৈল মৈনাক পাহাড়ের পরিচয় দাও। মৈনাক পাহাড় কে? পুরাণ অনুসারে কার পুত্র? স্যার গিরিরাজ, হিমালয়, মেনকা। গিরিরাজ, হিমালয় আর মেনকার পুত্র মৈনাক শৈল কার ভাই? পার্বতীর ভাই। পার্বতী, উমা, দুর্গার ভাই, যে নিজের পক্ষ ছেদনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ইন্দ্র যখন তার পক্ষ ছেদন করার জন্য উদ্যত হয়েছিল, তখন পবনদেবের আশ্রয় নিয়ে কোথায় গিয়ে লুকিয়েছিল? সমুদ্রে গিয়ে লুকিয়েছিল। পরের প্রশ্ন বলো। মহাকালের চন্দ্ররূপ কখন দেখা গিয়েছিল? মহাকালের চন্দ্ররূপ কখন দেখা দিয়েছিল? কখন দেখা গিয়েছিল? কখন? যখন পুরাতনকে, জরাজীর্ণকে, পাপীকে যখন নাশ করার জন্য মহাদেব প্রস্তুত হয়েছিল, পুরাতনকে, জরাজীর্ণকে, পাপীকে নাশ করার জন্য যখন প্রস্তুত হয়েছিল, তখনই মহাদেবের সেই চন্দ্ররূপ দেখা গিয়েছিল, যার মানে হচ্ছে সংহারক রূপ। যে সংহারক রূপ ধরে, চন্দ্ররূপ ধরে মহাকাল সমস্ত পুরাতনকে, জরাজীর্ণতাকে নাশ করে নতুন সৃষ্টির নেশায় মেতে উঠেছিল। পৌরাণিক কাহিনীতে এই রকম অবস্থায় তার চন্দ্ররূপ দেখা গিয়েছিল। পরের প্রশ্ন বলো। তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি কি নিয়ে প্রথম লেখালেখি? বাঁশের কঞ্চির কলম, মাটির দোয়াত, কালি আর কলা পাতা। ঘরে তৈরি কালি আর কলা পাতা। ঠিক আছে, পরের প্রশ্ন। বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন। কি প্রতিজ্ঞা করলেন? বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন। কি প্রতিজ্ঞা করেছিলেন ওয়াটারম্যান? যে কালির কারণে যাতে ব্যবসায় আর কোনো ক্ষতি লোকসান না হয়, তাই তার একটা স্থায়ী সমাধান করতে হবে, বিহিত করতে হবে, এই প্রতিজ্ঞা করেছিলেন। কালির কারণেই তো তার ব্যবসায় অনেক টাকা লোকসান হয়েছিল না? তাহলে এমন কলম আবিষ্কার করতে হবে, এমন কলম তৈরি করতে হবে যে কলমের দ্বারা তার কাজে কোনো ব্যবসায় কোনো ক্ষতি না হয়, এটাই প্রতিজ্ঞা করেছিলেন। স্থায়ী সমাধান বিহিত করতে হবে, কি তাই তো? পরের প্রশ্ন বলো। নিয়ে যেতাম স্কুলে কি নিয়ে যেতাম? স্কুলে কি নিয়ে যেতাম? হ্যাঁ, কি নিয়ে যেত স্কুলে? লেখকেরা ছেলেবেলায় কলা পাতাতে হোম টাস্ক করে নিয়ে যেতেন। পরের প্রশ্ন। ফাউন্টেন পেনের এক বিপদটি কি? হ্যাঁ, ফাউন্টেন পেনের এক বিপদ। ফাউন্টেন পেনের বিপদটি কি? কি? ফাউন্টেন পেন লেখককে নেশাগ্রস্ত করে, রাইট। তারপরের প্রশ্ন। বলো। বাক্যাংশ কর্ম কাকে বলে? বাক্যাংশ কর্ম? হ্যাঁ স্যার। একটু আগে হয়ে গেল, বাদ দিয়ে দাও। পরের প্রশ্ন বলো। বিভক্তি ও নির্দেশকের মধ্যে পার্থক্য কোথায়? একটু আগে আলোচনা হয়ে গেছে, বিভক্তি আর নির্দেশকের পার্থক্য। পরের প্রশ্ন বলো। নৌকা চালাচ্ছে রেখাঙ্কিত কর্তৃক কারক ও বিভক্তি নির্ণয় করো। নৌকা চালাচ্ছে, কারক বিভক্তি কোনটার কারক বিভক্তি? নৌকা। কি কারক, কি বিভক্তি? নৌকা চালাচ্ছে কর্মকারকের শূন্য বিভক্তি। যে চালাচ্ছে সে তো এখানে নেই, সেই তো কর্তা। নৌকা চালাচ্ছে, কেউ একজন চালাচ্ছে, সেই কর্তা, কিন্তু কি চালাচ্ছে? নৌকাকে চালাচ্ছে। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারকের শূন্য বিভক্তি। পরের প্রশ্ন বলো। করণ সম্বন্ধের একটি উদাহরণ দাও। কি সম্বন্ধে? করণ সম্বন্ধ মানে করণ কারক কিন্তু সম্বন্ধ পদ হয়েছে। করণ সম্বন্ধের একটা উদাহরণ দাও, বলো। সে হাতের কাজ করছে, এখানে হাতের হচ্ছে করণ সম্বন্ধের উদাহরণ। সে হাতের কাজ করছে, হাতের কাজ, হাতেরটা, কারণ হাত দিয়ে কাজ করছে, ঠিকই আছে, হাতের। আর কোনো উদাহরণ মনে আছে কারোর? ছবিটিতে অসাধারণ তুলির আঁচড় আছে। ছবিটিতে অসাধারণ তুলির আঁচড় আছে। তুলির আঁচড়, তুলির সম্বন্ধ পাওয়া যায়, তুলি দিয়ে আঁচড়, করণ কারক।
করণ কারক এখানে সম্বন্ধ পদ হয়ে গেছে। ঠিক আছে, পরের প্রশ্ন। অনুসর্গকে কেন পরসর্গ বলা হয়? অনুসর্গের আরেক নাম পরসর্গ। অনুসর্গকে কেন পরসর্গ বলা হয়? কেন? স্বর্গ মানে অংশ, পরসর্গ পরে বসে, তাহলে যে অংশটা, এটা একটা অব্যয় পদ, তো যে অংশটা কোথায় বসে না কোনো শব্দের পরে আলাদাভাবে বসে, তাই অনুসর্গের আরেক নাম পরসর্গ। অনু মানেই পরে, অনু মানেই পশ্চাৎ, আর পর মানেও পশ্চাৎ, তাহলে পরে বসে, তাই পরসর্গ। পরের প্রশ্ন। না বহুব্রীহি ও না তৎপুরুষ সমাসের মধ্যে পার্থক্য? না বহুব্রী ও না তৎপুরুষ সমাসে একটি পার্থক্য। হ্যাঁ, না তৎপুরুষ সমাসে কোনো তৃতীয় অর্থের অর্থকে প্রকাশ করে না, তৃতীয় পদের অর্থকে, এটা পরপদের অর্থকে প্রকাশ করে। দুটোতেই নাবাচক, দুটোতেই নেতিবাচক মনোভাব প্রকাশ পায়, কিন্তু না তৎপুরুষে নাবাচক বা নেতিবাচক অর্থ প্রকাশ পেলেও এখানে পরপদের অর্থকে প্রাধান্য দেওয়া হয়, আর না বহুব্রী সমাসের তৃতীয় পদের অর্থকে প্রাধান্য দেওয়া হয়। আর সাদৃশ্য বলতে দুটোর মধ্যেই একটা নেতিবাচক অর্থ প্রকাশ করছে। পরের প্রশ্ন। মধ্যপল্লবী বহুব্রী সমাসের উদাহরণ দাও। মধ্যপল্লবী বহুব্রী সমাসের একটা উদাহরণ দাও, বলো, উদাহরণ বলো। চন্দ্রমুখী, চন্দ্রের ন্যায় সুন্দর মুখ যার। না, এটা তো মধ্যপল্লবী বহুব্রী সমাস বলা হলো। হ্যাঁ, ঠিকই আছে। চন্দ্রমুখী বা বিধুমুখী, চন্দ্রমুখী চন্দ্রের ন্যায় সুন্দর মুখ যার, বিধুমুখী বিধুর ন্যায় সুন্দর মুখ যার, কুম্ভকর্ণ কুম্ভের ন্যায় বৃহৎ কর্ণ যার, মধ্যপল্লবী বহুব্রী। ঠিক আছে, পরের প্রশ্ন। সমাস নির্ণয় করো। রাজপথ। সমাস নির্ণয়, রাজপথ, বলো, রাজপথের ব্যাসবাক্য কী হবে? রাজার পদ। না, রাজার পদ না, উল্টে যাবে। রাজপথ পথের রাজা, যত পদ আছে তার মধ্যে সব থেকে চওড়া। না, রাজার পদ কী করে হবে? রাজার পদ না, পথের রাজা, উল্টে আসবে অর্থটা। রাজার পদ হলে মানে রাজা বানিয়েছে, তা তো না। রাজার পদ মানে যত পদ আছে তার মধ্যে প্রশস্ত, চওড়া, তাই পথের মধ্যে রাজা, পথের মধ্যে বড়, চওড়া, শ্রেষ্ঠ পদ, তাই পথের রাজা রাজপথ। যেমন রাজহংস, হংসের রাজা, রাজার হংস হবে না, তেমনি পথের রাজা রাজপথ। সম্বন্ধ তৎপুরুষ সমাস। পরের প্রশ্ন। বাক্যাশ্রয়ী সমাসের একটি উদাহরণ দাও। বলো, বাক্যাশ্রয়ী সমাসের উদাহরণ আগেও হয়ে গেছে। বসে আঁকো প্রতিযোগিতা, বসে আঁকার যে প্রতিযোগিতা। বসে আঁকা প্রতিযোগিতা, বসে আঁকো প্রতিযোগিতা, বসে আঁকা হয় যে প্রতিযোগিতায়। রক্তদান শিবির, রক্তদানের উদ্দেশ্যে আয়োজিত শিবির। ঠিক আছে, পরের প্রশ্ন। নিত্য সমাস কয় প্রকার ও কি কি? নিত্য সমাস কয় প্রকার ও কি কি? নিত্য সমাসের ভাগ দেওয়া আছে? হ্যাঁ স্যার, একটা জায়গায় পেয়েছি। দু প্রকার হতে দুই পারে। প্রকার, কি কি নাম আছে? একটা হচ্ছে ব্যাস বাক্য সহ নিত্য সমাস, আর একটা হচ্ছে ব্যাস বাক্য হয় না এমন নিত্য সমাস। ওই হ্যাঁ, ওই যে দুটো বৈশিষ্ট্য আছে, দুটো বৈশিষ্ট্যকে ভেঙে দিলে একটাতে ব্যাস বাক্য সহ ব্যাস বাক্য গঠন করা যায়, ওই সমার্থক পদকে নিয়ে এসে, আর একটা হচ্ছে ব্যাস বাক্য গঠন করা যায় না, অর্থাৎ যেভাবে আছে সেভাবেই বসে যায়। দুই প্রকার নিত্য সমাস। ব্যাস বাক্য গঠন করা যায় না, যেমন ওই যে কৃষ্ণ সর্প, দাঁড় কাক, আর ব্যাস বাক্য গঠন করার জন্য ওই অর্থযুক্ত আরেকটা পদকে নিয়ে আসা হয়, যেমন দেশান্তর অন্য দেশ, দ্বীপান্তর অন্য দ্বীপ। পরের প্রশ্ন। শেষ হয়ে গেছে। শেষ, তিনটেই আলোচনা হলো, তিনটে টেস্ট পেপারের 3টে পেজ আলোচনা হলো, 3টে পেজই আজকে থাক।